আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি তাহমিদা সালাম। আমি রিদওয়ানা বিনতে জলিল। স্বৈরাচার যেন আবার ফিরে আসতে না পারে সেজন্য নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য রাষ্ট্র কাঠামোকে গড়ে তোলা হচ্ছে বলে জানান তিনি। জুলাই ক্যালেন্ডার উদ্বোধন শেষে প্রধান উপদেষ্টা জুলাইকে জাগরণের এবং ঐক্যের মাস হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। জুলাই অভ্যুত্থানের সেই অগ্নিঝরা সংগ্রাম, ছাত্র জনতার বহু রক্তের বিনিময়ে পতন হয় শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের। প্রধান উপদেষ্টা কার্যালয়ে আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে দেখানো হয় দৃষ্টি হারানো এক যুবকের কথা। কোথায় আছে অবস্থানটা দেখার জন্য আমি আসলে মাথাটা একটু সামান্য উকি দিই, মানে এভাবে একটা গলির ভেতর থেকে এভাবে একটু উকি দিই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থীকে দেয়া হয় বৃত্তি। পরে ডক্টর ইউনূস বলেন, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেয়া ছিল অভ্যুত্থানের মূল উদ্দেশ্য। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। প্রাথমিক বিজয় অর্জন হলেও চূড়ান্ত বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর, পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই এই জুলাইয়ে সেই ঐক্য আবার সুসংহত হোক। ফেসিবাদ যাতে আর না আসতে পারে সেই জন্য প্রতি বছর জুলাই স্মরণ সভা করা হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে পরবর্তীতে 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। স্বৈরাচারের কোন চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। জুলাই ক্যালেন্ডার অনুযায়ী 36 দিন ব্যাপী নানা আয়োজন থাকবে বলেও জানানো হয় অনুষ্ঠানে। জনগোষ্ঠী পর্যন্ত জ্ঞান। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে, আর যেন ফ্যাসিবাদ ফিরে না আসতে পারে তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাজনৈতিকরা। গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। অনুষ্ঠানে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে জড়িত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন। জুলাই শহীদ ও আহতদের শ্রদ্ধা জানাতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আয়োজনে চলছে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ভার্চুয়ালি যুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় নেতৃবৃন্দ, তেমনি বাদ যায়নি এই গুমের শিকার পরিবারগুলো। 5 দিন আগে আয়না ঘরে গেছিলাম আমরা, তুলি ফুপ্পি, আখি ফুপ্পি, আমরা সবাই। সেখানে যাওয়ার পর আমি আমার নামটা দেখতে পারি। আমার বাবা কত কষ্ট করে আমার নামটা লিখছে, হয়তো আমার বাবার অনেক কষ্ট হয়েছে ওই নামটা লিখতে। আয়না ঘরের অনেক লেখা ওগুলো সব মুছে ফেলছে। স্বৈরাচার সরকার তো নাই, তাহলে কে মুছলো এগুলো? আমরা কি আমাদের বাবাদের ফেরত পাবো না? আমরা কি স্বাধীন দেশে স্বাধীনভাবে হাঁটতে পারবো না? আমার ভাই কি আমার বাবার মুখটা দেখতে পারবে না? জুলাই গণ অভ্যুত্থানে বর্ষপূর্তিতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে বিএনপির আলোচনা সভা। দর্শক, আমরা সরাসরি চলে যাব সেখানে। মান্না ভাই বক্তব্য রাখলেন, আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম। জাতীয় ঐক্যের কথা বলছেন। জাতীয় ঐক্য একটা প্ল্যাটফর্ম হবে যেটা গঠিত হয়েছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মাধ্যমে। সেটা সেই প্ল্যাটফর্ম। এখানে সবাই আছে। এই জাতীয় ঐক্যটা হবে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। এটা আমাদেরকে ধরে রাখতে হবে, সমুন্নত রাখতে হবে। এটাই হবে আমাদের জন্য শক্তি। এবং আমাদের সামনে উদ্দেশ্য হবে নতুন বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ আমাদের সবচাইতে বড় নীতি। এখানে বৈদেশিক যত সম্পর্ক হবে সব হবে সার্বভৌম সমতার ভিত্তিতে এবং মিউচুয়াল রেসপেক্ট এবং ডিগনিটির ভিত্তিতে। বাংলাদেশের সীমানা যেভাবে করদ রাজ্যে পরিণত হয়েছিল সেটা মুক্ত হয়েছে, এটাকে ধরে রাখতে হবে। আমরা অনেক প্রাণ হারিয়েছি। বলা হয় মুক্তির মন্দিরে সোপানো তোলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। সেই লেখা আমাদেরকে চিরদিন অন্তরে ধারণ করতে হবে।
আমরা জানি এই প্রিয় মাতৃভূমি যারা শহীদ হয়েছেন তারাই জানেন স্বর্গ থেকে প্রিয় এই মাতৃভূমি। সেই মাতৃভূমিতে আমরা এখনো যারা বেঁচে আছি, যারা গুম হয়েছিলাম, যারা শহীদ হয়েছে, যারা ফেরত এসছে, তাদের সবার উদ্দেশ্যে আমাদের রক্ত কমলে গাথা আমাদের সেই বিজয় মাল্য উপহার দিয়ে আমি বিদায় নিচ্ছি। আমাদের একটাই বক্তব্য থাকবে, আগামী দিনে আমাদের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাতে আমরা দ্বিমত পোষণ করব, ভিন্নমত পোষণ করব, বহুমত পোষণ করব, কিন্তু আমরা স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য একই রাস্তায় এগিয়ে যাব, সেটা যেন আমাদের উদ্দেশ্য হয়। খোদা হাফেজ। এবারে বিনীতভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা আব্বাস। জনাব মির্জা আব্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অত্যন্ত বেদনাবিধুর সুন্দর একটি অনুষ্ঠান, আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের সভার সভাপতি আমার স্নেহাস্পদ রিজভী আহমদ, উদ্বোধক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি প্রমাণ করেছেন দেশের বাইরে থেকেও, অনেক দূরে থেকেও দল, দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করা যায়। তিনি আজকে আমাদের বক্তব্য শুনছেন। আমাদের প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি কিন্তু খুব বেশি কথা বলবো না, এত জ্ঞানী গুণী জনের সামনে বক্তব্য দিতে আমি একটু বিব্রত বোধ করছি। তবে কয়েকজনের বক্তব্য আমাকে একটু অনুপ্রাণিত করেছে, বিশেষ করে এতক্ষণ চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্র থেকে আপনারা সরাসরি দেখছিলেন। সংস্কারবিহীন নির্বাচন জামাত মানবে না জানিয়ে প্রয়োজনে ফের রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এদিকে ফ্যাসিবাদদের অপতৎপরতা রুখে গণঅভ্যুত্থানের লক্ষ্য পূরণের আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। আর রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ ঠেকাতে সবাইকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। অরণ্য গফুরের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য নিজ কার্যালয়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত। এতে প্রধান অতিথির বক্তব্যে দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, স্বৈরাচারী মানসিকতার দল দেশ থেকে নিঃশেষ হয়ে যায়নি। আগামী নির্বাচন সুস্থ হইতে হবে, সঠিক হইতে হবে, নিরপেক্ষ হইতে হবে, লেভেল প্লেইং ফিল্ড পূর্বান্নেই এটাকে নির্ধারণ করতে হবে, নিশ্চিত করতে হবে। আর না হলে কঠিন পরিস্থিতি মোকাবেলার জন্য এই দেশের মানুষ প্রয়োজনে আরেকবার লড়াই করবে। সংস্কারবিহীন নির্বাচনকে আমরা গ্রহণ করব। গণহত্যাকারীদের দ্রুত বিচার, কাঙ্ক্ষিত সংস্কার করে জুলাই সনদ ঘোষণা ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির দাবিতে সারা দেশে গণজমায়েত, মতবিনিময় ও মিছিলের কর্মসূচি দিয়েছে খেলাফত মজলিস। আন্দোলনের ছাত্র জনতার ত্যাগ কোরবানিকে স্মরণে রাখতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মপর্যালোচনা ও প্রত্যয়দীপ্ত অঙ্গীকারে জুলাই গণ অভ্যুত্থানের ৩৬ দিন উদযাপনের উদ্বোধনে জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির আলোচনা সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টাকারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। হাসিনার দানব হয়ে ওঠার পেছনে দিল্লির ভূমিকা আমরা ভুলে যেতে পারি না। কাজেই আমাদের একটা ঐক্যমতে আসতে হবে। আর কখনো দিল্লি কেন, কোন বিদেশি শক্তি যেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এভাবে প্রভাব সৃষ্টি না করতে পারে। কেন্দ্রীয় শহীদ মিনারে অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে গণসংহতি আন্দোলন ও বন্ধু প্রতিম সংগঠন। এ সময় জুলাই গণ অভ্যুত্থান ৭১ পরবর্তী সবচেয়ে বড় আন্দোলন বলে জানান জুনায়েদ সাকি। আজ ১ জুলাই আমরা প্রথমেই ২৪ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সকল শহীদের প্রতি আমাদের শ্রদ্ধা, আমাদের ভালোবাসা নিবেদন করেছি। মার্চ ফর জুলাই রিভাইভসে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম, গণহত্যাকারী ভারতীয় প্রক্সি শেখ হাসিনার বিচার, জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবি জানায় জুলাই ঐক্য।
অরণ্য গফুর, RTV, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানকে স্বৈর শাসনের পতনের সঙ্গে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির সূচনা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর একথা জানান তিনি। মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির প্রথম দিন রংপুরের পর গাইবান্ধায় যান এনসিপি নেতারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ ও পরিবারের অবস্থা সরজমিনে জানতে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি জাতীয় নাগরিক পার্টি এনসিপির। 1 জুলাই রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থান শুধু স্বৈরশাসনের পতনের আন্দোলন ছিল না, ছিল নতুন বন্দোবস্ত তৈরির সূচনা। আমাদের যে বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের যে সংস্কার, সেটিও আমরা আসলে সম্পূর্ণরূপে দেখতে পাইনি। আমরা মনে করি এটা কেবল সরকার পতনের আন্দোলন ছিল না, এটি ছিল নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠান আন্দোলন। সদস্য সচিব আক্তার হোসেন বলেন, পদযাত্রার মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি সংলাপ করে তাদের মতামত ও প্রত্যাশা জানবে এনসিপি। বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে দেশ গড়তে জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা। জুলাইয়ের প্রথম শহীদ বীর যোদ্ধা শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে রংপুরের পীরগঞ্জ হতে আমরা শুরু করছি। জুলাই পদযাত্রার অংশ হিসেবে গাইবান্ধার পৌর এলাকায় পথসভা করে দলটি। এ সময় নেতাকর্মীরা জানায়, 2024 সালে স্বৈরাচার শেখ হাসিনাকে উৎখাত করতে রাজপথে নেমেছিলেন, আর এবার নেমেছেন নতুন দেশ গড়ার লক্ষ্যে। নিরাপদ দেশ গড়তে জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও জুলাই ঘোষণাপত্র আদায়ের কোনো বিকল্প নেই বলে দাবি এনসিপির। আব্দুল হামিদ, RTV। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের নির্দেশদাতা শেখ হাসিনা, তার সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এমন 5 অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ অভিযোগ গঠনের শুনানি হয়। শুনানিতে চিফ প্রসিকিউটর আসামিদের বিরুদ্ধে অভিযোগগুলো উপস্থাপন করেন। আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান কোটা আন্দোলন দিয়ে শুরু, পরবর্তীতে রূপ নেয় সরকার পতন আন্দোলনে, যেখানে প্রাণ হারান সরকারি গ্যাজেট অনুযায়ী 834 আর জাতিসংঘের প্রতিবেদনে 1400-র অধিক। ঘটনার প্রায় 1 বছর পর মঙ্গলবার জুলাই হত্যাকাণ্ডের মূল আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয় অভিযোগ গঠনের শুনানি, যা সরাসরি সম্প্রচারিত হয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন শুনানিতে 24-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশকে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ সহ জুলাই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারী ও উস্কানিদাতা হিসেবে শেখ হাসিনা এবং তার নির্দেশ বাস্তবায়নকারী হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক আইজিপির বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। কারণ সারা দেশের সব জায়গাতে একই পদ্ধতিতে হামলাটা হয়েছে এবং একটা নির্দেশের আলোকে প্রধানমন্ত্রীর থেকে নির্দেশ এসেছে, সেটা চেইন অফ কমান্ড বাস্তবায়নের মাধ্যমে পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী, অক্সিলিয়ারি ফোর্সেস, তারা গ্রাউন্ড লেভেলে সব জায়গায় একই পদ্ধতিতে এই কাজটা করেছে। এ সময় আদালতে উপস্থিত ছিলেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। তিনি মামলার প্রস্তুতির জন্য সময় আবেদন করলে ট্রাইব্যুনাল 7 জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন। পরে শেখ হাসিনার আইনজীবী গণমাধ্যমকে জানান, তার মক্কেলদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণ করে তাদের অব্যাহতির জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। যে আমি মনে করি যে তার বিরুদ্ধে যে 5টি চার্জ আনা হয়েছে, এই চার্জগুলি সঠিক হয় নাই, এই চার্জগুলি সঠিক না বিধায় আমি ডিসচার্জের আবেদন দেব। জুলাই গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের ঘটনায় এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে 27টি। এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন 73 জন এবং পলাতক রয়েছেন 132 জন। জিএম মাহমুদ, RTV, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কোনো বার্তা দেননি।
একথা স্পষ্ট জানালেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। নির্বাচন কমিশনের সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সিইসি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন নয়, সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। তবে সংসদ নির্বাচনের চূড়ান্ত তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। আতিকা রহমানের রিপোর্ট। ২৬ জুন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর প্রথমবার নিজ কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এ সময় পদত্যাগের কথা উড়িয়ে দিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের পুনর্গঠন নিয়ে কোনো কথা হয়নি প্রধান উপদেষ্টার সঙ্গে। I can tell you for sure ধরনের কোনো বার্তা আমাকে দেওয়া হয়নি। কেন দিবে? আমরা কি কোনো ইলেকশন করেছি? আমরা কোনো ইলেকশন রিগিং করছি? না কারো পক্ষপাতিত্ব করেছি? আমরা কেউ আইসা জোর করেছি, এই চেয়ারে বসে গেছি? ফেসিলিটিস আমাদের নিয়োগ দিয়ে গেছে এমন তো না। 5 আগস্টের পরে একটা সম্পূর্ণ একটা ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত। সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না বলেও জানান সিইসি। আমাদের প্রস্তুতি এই মুহূর্তে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যা নিচ্ছি, এটা জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিচ্ছি। তো স্থানীয় সরকারকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি না। সিইসি বলেন, প্রধান উপদেষ্টা চান নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করতে। আমরা বলছি যে আমরা প্রস্তুতি ফুল গিয়ারে নিচ্ছি। নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি, ওটাকে আমার উদ্দেশ্যও ছিল না। এই সৌজন্য সাক্ষাৎকারের মাধ্যমে আমিও বুঝতে পেরেছি উনি অত্যন্ত আন্তরিক। একটা ডেমোক্রেটিক ট্রানজিশন যাতে হয় এবং একটা নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, কোনো দিন এ পর্যন্ত আমাদেরকে কোনো দলের জন্য কাজ করার জন্য বা কিছু একটা ফেভার করার জন্য বলুন তো নাই। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে, রাজনৈতিক দলগুলোর আস্থাহীনতার কাজ এখন পর্যন্ত কমিশন করেনি বলেও দাবি করেন প্রধান নির্বাচন কমিশনার। আতিকা রহমান, RTV, ঢাকা। চলতি অর্থ বছরের মধ্যে নির্বাচনের সম্ভাবনা বিবেচনায় বাজেটে বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, অর্থ বরাদ্দের ক্ষেত্রে কোনো কার্পণ্য করবে না সরকার। আর নৌ পরিবহন উপদেষ্টা NPR কর্মকর্তাদের 3 দিনের শাটডাউনের কারণে চট্টগ্রাম বন্দরে খুব বেশি একটা ক্ষতি হয়নি বলেছেন। সচিবালয়ে সব কথা বলেন তারা। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির নিয়মিত বৈঠক। এতে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং, ইউরিয়া ক্রয় ও LNG আমদানির অনুমোদন দেওয়া হয়। LNGটা আমাদের অত্যন্ত দরকার, কারণ LNGটা আসলে আমরা প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রির সারের সরবরাহ একটু বাড়াতে পারবো। পুরো এলাকার প্রাইমারি স্কুলের 23টা প্রাইমারি স্কুলটা রিনোভেট করা এবং ওটা ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য শেল্টার হিসেবে ব্যবহার করা হবে, ওটাই ইম্পর্টেন্ট। আগামী জাতীয় নির্বাচনের অর্থ বরাদ্দের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন অর্থ উপদেষ্টা। নির্বাচনের জন্য অর্থ যা বরাদ্দ দেওয়া হয়েছে এবং নির্বাচনের অর্থ যা দেওয়া হয় সেটা কোনো আমরা কার্পণ্য করব না। NBR কর্মকর্তাদের 3 দিনের শাটডাউনে চট্টগ্রাম বন্দরে তেমন ক্ষতি হয়নি বলেও জানান নৌ পরিবহন উপদেষ্টা। যে প্রজ্ঞাপন আপনারা পেয়েছেন ওইটাই ফাইনাল, এরপরেও কোনো প্রজ্ঞাপন নাই, এর আগে কোনো প্রজ্ঞাপন নাই। তো আগে কি হয়েছিল না হয়েছিল যেটা আমরা বলি যে অফিসিয়ালি পিছনে গিয়েছিল সেটা ক্যান্সেল হয়ে যায় পরবর্তী আদেশে। বোটে যে অবস্থা ছিল 3-4 দিনেরটা অলরেডি যেগুলি এক্সপোর্ট হওয়ার কথা ওগুলো ঢুকে গেছিল। দে আর ওয়েটিং ফর টু বি লিফটেড ইন শিপ, মানে জাহাজীকরণ বাকি ছিল। কাজে ওইটাতে কোনো এফেক্ট হয়নি 3 দিন। উপদেষ্টা জানান আগামী 6 মাসের মধ্যে বন্দর পরিচালনার দায়িত্বে কারা থাকবে সেই বিষয়ে বুধবার সিদ্ধান্ত নেবে বন্দর কর্তৃপক্ষ। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। এবার নিচে হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে আরো থাকছে। গায়ের জুড়ি পরামর্শক নিয়োগে পদ্মা সেতু দুর্নীতি মামলা শেষ করা হয়। প্রাথমিকভাবে অনিয়ম দুর্নীতি প্রমাণ পেল দুদক, জানালেন চেয়ারম্যান। এবং বরগুনায় 24 ঘন্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত 93। কুমিল্লায় বৃষ্টির জমানো পানিতে এডিস মশার লার্ভা। জুলাই
জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক অনন্য সাহসিকতার প্রতীক। গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে এবার যাত্রা শুরু করলো জুলাই বিপ্লব স্মৃতি গ্রন্থাগারের। রাজধানীর বাড়িধারায় নেক্সাস বুক ক্যাফে প্যালেস উদ্বোধনকালে বক্তারা বলেন, এটি একটি ক্যাফেই নয়, এটি ন্যায় বিচার, স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানানো এক জীবন্ত স্মৃতিস্তম্ভ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন উথমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সিসা। This is a great moment for Nexus Cafe Palace. এটি একটি ক্যাফে নয়, এটি ন্যায় বিচার, স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানানো এক জীবন্ত স্মৃতিস্তম্ভ। The profit, part of the profit goes to students. বর্তমান উপদেষ্টা পরিষদে ফিটনেস দিয়ে আগামী নির্বাচন সম্ভব নয়, এর পুনর্গঠন করে জাতীয় সনদ ঘোষণা দিতে প্রধান উপদেষ্টা বরাবর আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় দলের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, জুলাই মাসেই জাতীয় জুলাই সনদ ঘোষণা করতে হবে। শহীদ মিনারে কোনো ঘোষণাপত্র আমরা মানব না এবং এই সরকারকে জুলাই সনদ ঘোষণা করতে হবে। লিখিত ডকুমেন্ট ছিল, সেখান থেকে আপনারা উপদেষ্টা কিংবা সরকার আছেন বলে নিজেদেরকে সর্বা ভাববেন না। আন্দোলনের স্টেক হোল্ডারদের মতামতকে প্রাধান্য দিন, তারা কি বলছে সেটি গ্রহণ করুন, সেইভাবে কর্মপদ্ধতি ঠিক করুন। আজকের এই বর্তমান উপদেষ্টা পরিষদের যে আমরা ফিটনেস দেখতে পাচ্ছি, এই ফিটনেস দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয়, সরকার চলবে না। গায়ের জোরেই পদ্মা সেতু দুর্নীতি মামলায় আসামিদের অব্যাহতি দিয়েছিল তৎকালীন দুর্নীতি দমন কমিশন বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুল মোমেন। বলেন, যথেষ্ট তথ্য প্রমাণ থাকার পরও এই মামলা পরিসমাপ্তি করা হয়। গেল জানুয়ারিতে শুরু হওয়া অনুসন্ধানে ইতোমধ্যে পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে প্রাথমিকভাবে অনিয়ম দুর্নীতির প্রমাণও মিলেছে। ইতোমধ্যে তৎকালীন সেতু সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া সহ সংশ্লিষ্টদের নথিপত্র এখন দুদকের কবজায়। 2012 সালে পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে টানাপোড়েনের মধ্যে 7 জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মামলা করে দুদক। তবে 2014 সালে অদৃশ্য কারণে মামলাটি পরিসমাপ্তি করে তৎকালীন বদিউজ্জামান ও শাহাবুদ্দিন চুপ্পু কমিশন। পিপিএ অনুসরণ করে আমাদের যে কাজ করার কথা, তাতে আমরা যে মূল্যায়ন কমিটি গঠন করি, সেই কমিটি উদ্দেশ্যমূলকভাবে একাধিকবার পরিবর্তন করা হয়েছে। যে জিনিসটা আমার একবার ক্রয় করলে একাধিকবার ব্যবহার করতে পারি, যে আমার বারবার এই ব্যয়টা আমার এখানে দেখানো সমীচীন না, এরকম কয়েকটা ঘটনা ঘটেছে। আমাদের মনে হয় যে অনেকটা গায়ের জোরেই সেই মামলাটাকে বসিয়ে দিয়েছিলাম। 2016 সালের 1 জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলার 9 বছর আজ। দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা এটি। এই হামলায় বিদেশি নাগরিক সহ মোট 22 জনকে নির্মমভাবে হত্যা করা হয়। সেদিন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 90 জেএমবির 5 সদস্য বেকারিতে ঢুকে প্রথমে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। নিহতদের মধ্যে 9 জন ইতালির, 7 জন জাপানের, 1 জন ভারতীয় এবং 3 জন বাংলাদেশি নাগরিক ছিলেন। 3 বাংলাদেশির মধ্যে 1 জনের দ্বৈত নাগরিকত্ব ছিল। এই নৃশংস হামলা প্রতিরোধের চেষ্টায় 2 পুলিশ কর্মকর্তা প্রাণ হারান। ইসলামিক স্টেট আইএস এই হামলার দায় স্বীকার করে। এই ঘটনায় মামলায় 2019 সালের 27 নভেম্বর ঢাকায় সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল একজনকে খালাস দিয়ে 7 জনের মৃত্যুদণ্ডাদেশ দেয়। কুমিল্লার দাউদকান্দিতে বৃষ্টির জমানো পানিতে মিলছে এডিস মশার লার্ভা। গত 2 মাসে এই উপজেলায় ব্যাপক হারে বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে পৌরসভার আওতাভুক্ত বাসাবাড়িতে গিয়ে ডেঙ্গুর বাহক এডিস মশার লার্ভা ধ্বংস করেছে প্রশাসন। ডেঙ্গুর ভয়াবহতার পেছনে জনগণের অসচেতনতাকে দুষছে কর্তৃপক্ষ। কুমিল্লা থেকে আবুল খায়েরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এজন্য বৃষ্টির পানি দীর্ঘদিন জমিয়ে রাখার প্রবণতা ও রাস্তায় ময়লা পানি আটকে থাকাকে দুষছেন পৌর কর্তৃপক্ষ।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে পৌরসভার 5 ও 6 নম্বর ওয়ার্ডে গত 26 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 1895 জন। দাউদকান্দি পৌরসভাতে 4 নং 5 নং 6 নং ওয়ার্ডে ডেঙ্গু আতঙ্কে আমরা খুব আতঙ্কিত। অনেক বাড়তেছে, দিনের দিন খালি বাড়তে, কমতি আর নাই। পরিষ্কার করার জায়গায় ডেঙ্গু মেঙ্গু ঘুরে যেতেছে, প্রতি ঘরে 2-1 জন করে ডেঙ্গু রোগী। এটা পৌরসভার ঘাটতি আছে। ডেলি ডেঙ্গু ধরা পড়তেছে, অনেক আতঙ্ক আছে, আমরা মশা মাছির জ্বালায় থাকতে পারি না। ডেঙ্গুর প্রকোপ কমিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণের কথা জানান উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম। একসাথে দাউদকান্দি পৌরসভা আমরা ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধের জন্য একসাথে কাজ করে যাচ্ছি। বাসা বাড়িতে গৃহস্থলী কাজে যে বৃষ্টির পানিটা জমিয়ে রাখা হয় সেগুলো অপসারণের কাজ করে যাচ্ছে। আমরা প্রত্যাশা করছি অতি দ্রুতই আমাদের যে ডেঙ্গু সংক্রমণ রয়েছে সেটি আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে। এ বিষয়ে সবাইকে সতর্ক করা হচ্ছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রিয়াদ মাহমুদ। বাড়ির আশেপাশে যে ডাবের খোসা, বিভিন্ন পানির পট, ফুলের টব, এসব জায়গায় যেন পানি জমে না থাকে সেই ব্যবস্থা করতে হবে। আর আমাদের নিজেদেরকে সুরক্ষিত করার জন্য আমরা সবসময় মশারি ব্যবহার করতে হবে সবাই। গত 2 মাসে পৌর এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 6 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন 5000-এরও বেশি বাসিন্দা। পরিস্থিতি মোকাবেলায় পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম বাড়ানোর পাশাপাশি জনসচেতনতা প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। সিরাজগঞ্জে অব্যাহত রয়েছে যমুনা নদীর পানি বৃদ্ধি, বাড়ছে চলন বিল সহ অভ্যন্তরীণ নদ নদীর পানিও। ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যা আতঙ্ক বিরাজ করছে। গত 24 ঘন্টায় 6 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সকালে শহররক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার 132 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি। একই সময় কাজীপুরের মেঘাইঘাট পয়েন্টে 6 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 154 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নদীটির পানি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, চলতি সপ্তাহে ধীর গতিতে হলেও অব্যাহত থাকবে যমুনা নদীর পানি বৃদ্ধি। জেলার সকল নদ নদীর পানি একযোগে বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে বন্যা আতঙ্ক বিরাজ করছে। উঠতি ফসল নিয়ে দুশ্চিন্তায় রয়েছে চরাঞ্চলের কৃষকরা। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে বিএনপির আলোচনা সভা। দর্শক, আমরা সরাসরি চলে যাব সেখানে। বিএনপি আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব রুহুল কবির রিজভী, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সম্মানিত সদস্য নেতৃবৃন্দ এবং ফ্যাসিবাদ বিরোধী রাজপথের আন্দোলনের সহকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত জাতীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, বিভিন্ন শ্রেণী, পেশা এবং সিভিল সোসাইটির সম্মানিত প্রতিনিধিগণ, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের হাজারো শহীদ এবং হতাহতদের বাবা মা, আত্মীয় স্বজন, প্রিয়জন যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে আমি আমার বক্তব্যের শুরুতেই 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ, স্বৈরাচার এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। একই সঙ্গে দেশের গণতান্ত্রিকামী জনগণকে অভিনন্দন জানাই। গুম, খুন, অপহরণ, জেল, জুলুম, হুলিয়া, হামলা, মামলা, ভয় কোনো কিছুই যাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে বিচ্যুত রাখতে পারেনি। শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, 2024 সালের 5ই আগস্ট ফ্যাসিস্ট পলায়নের পরক্ষণে আমার দেওয়া প্রথম বক্তব্যে আমি শহীদ পরিবারের মায়েদের এবং সন্তান স্বজনদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কয়েকটি কথা বলেছিলাম। ফ্যাসিস্ট পতনের বছর পূর্তি এই অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে আমি আবারও খুব সংক্ষেপে আমার 5ই আগস্টের দেওয়া 1 বছর আগের সেই বক্তব্যটির দু একটি কথা উল্লেখ করতে চাই। সেদিন আমি বলেছিলাম, গণ অভ্যুত্থানে যারা তাদের প্রিয় সন্তান হারিয়েছেন, বিজয়ের ঐতিহাসিক এই মুহূর্তে আমি সেই সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।
গত 15 বছরের ফ্যাসিবাদী শাসনকালে এভাবে অনেক সন্তান তাদের প্রিয়তম পিতা হারিয়েছেন, অনেক স্ত্রী হারিয়েছেন তাদের প্রিয়তম স্বামীকে। গুম খুন অপহরণ করে অসংখ্য মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে। আপনাদের সন্তান স্বজনদের শহীদি মৃত্যু আর ত্যাগ তিতিক্ষায় 5ই আগস্ট আরেকটি বিজয় দেখেছে বাংলাদেশ। শহীদ পরিবারের সম্মানিত সদস্যগণ, 24-এর গণ অভ্যুত্থানে আপনার প্রিয়জন দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। একজন শহীদ শুধু আপনার স্বজন নন, তিনি জাতির গৌরব, তিনি মুক্তিকামী মানুষের প্রেরণা। সুতরাং আপনাদের স্বজন হারানোর বেদনা, আপনাদের সহ্য শক্তি, সংগ্রাম এবং সাহসের প্রতি গণতান্ত্রিকামী জনগণের পক্ষ থেকে আবারও জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। দর্শক, এতক্ষণ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি দেখছিলেন। বাণিজ্য চাপের মাধ্যমে ভারত পাকিস্তানকে যুদ্ধ থেকে সরে আসতে রাজি করিয়েছেন বলে দাবি করে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সে দাবি প্রত্যাখ্যান করল ভারত সরকার। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, সে সময় যুদ্ধবিরতি ও ব্যবসা বাণিজ্য নিয়ে কোনো কথাই ওঠেনি ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে। এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পের দাবির সত্যতা জানতে চাইলে জয়শঙ্কর বলেন, গেল 9 মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুধু পাকিস্তানে হামলার প্রস্তুতির কথা জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ভি. ভ্যান্স। সেখানে বাণিজ্য নিয়ে কোনো কথাই হয়নি বলে নিশ্চিত করেন তিনি। সিরিয়ার উপর দীর্ঘদিন ধরে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এ লক্ষ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট তথ্যটি নিশ্চিত করেন। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় শান্তি এবং স্থিতিশীলতা নিশ্চিতে ট্রাম্প প্রশাসন অঙ্গীকারবদ্ধ বলে জানান তিনি। এদিকে ট্রাম্পের আদেশ জারির পর দেশটির অর্থ বিভাগ সিরিয়ার অন্তত 518 জন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এছাড়া সিদ্ধান্তটিকে স্বাগত জানান সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সাইবানি। এর মাধ্যমে সিরিয়ার পুনর্গঠন এবং উন্নয়নের সম্ভাবনার নতুন দ্বার তৈরি হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বোর রানা সিংহে প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বুধবার বিকেল 3টায়। জয় নিয়ে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় টাইগাররা। অন্যদিকে সহজ জয়ের ব্যাপারে আশাবাদী লঙ্কানরাও। নাজমুস সাকিবের রিপোর্ট। শ্রীলঙ্কার সবচেয়ে বড় স্টেডিয়াম রানা সিংহে প্রেমাদাসা, যেখানে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের পূর্ব অভিজ্ঞতাটা একেবারেই ভালো নয়। এই মাঠে 13টি ওয়ানডে খেলে মাত্র একটিতে জয় পেয়েছিল বাংলাদেশ। তাই বলাই যায় কঠিন এক চ্যালেঞ্জ নিয়ে প্রেমাদাসায় ওয়ানডে অধিনায়কত্বের যাত্রা শুরু করতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। এই মাঠে টাইগারদের সেরা ব্যাটার মুশফিকুর রহিম। সাফল্য পেতে হলে ব্যাট হাতে অভিজ্ঞ এই ব্যাটারের শূন্যতা পূরণ করতে হবে তরুণদের। মুশফিক না থাকলেও প্রেমাদাসায় টাইগারদের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক মুস্তাফিজুর রহমান রয়েছেন দলের সাথে। সবকিছু ঠিক থাকলে প্রথম ওয়ানডে একাদশে থাকতে পারেন এই গতি তারকা। এই মাঠের তিক্ত অভিজ্ঞতা ভুলে জয় দিয়ে নতুনভাবে শুরু করতে চায় বাংলাদেশ। সেটি করতে হলে ব্যাটে বলে দিতে হবে সেরা পারফরম্যান্স। মিরাজের নেতৃত্বে সাদা বলের ক্রিকেটে কি নতুন সেই অধ্যায় রচনা করতে পারবে টাইগাররা? নাজমুস সাকিব, RTV। এদিকে নারী AFC এশিয়ান কাপ বাছাই নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল মাঠে নামবে বাংলাদেশ। ইয়াঙ্গুনের থুভুন্না স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল 3:30টায় শুরু হতে যাওয়া ম্যাচে আফইদাদের প্রতিপক্ষ স্বাগতিক মিয়ানমার। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী বাহরাইনকে উড়িয়ে দিয়ে আসর শুরু করে পিটার বাটলারের শিষ্যরা। গ্রুপ সেরা হওয়ার মিশনে এই ম্যাচেও জয়ের ছন্দ ধরে রাখতে চায় বাংলার মেয়েরা। অপরদিকে ঘরের মাঠে তুর্কমেনিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ পর্বের লড়াই শুরু করেছে মিয়ানমার। বাংলাদেশের বিপক্ষে সহজ জয় নিয়ে মূল আসরের পথে এগিয়ে থাকতে চায় স্বাগতিকরাও। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।